শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আয়োজনে সরাসরি চ্যানেল স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজ 7ই সেপ্টেম্বর। যারা চ্যানেলের নিয়মিত দর্শক বা চ্যানেলের পরিবারের সদস্য যারা আছেন কাছের পর্দার ওপারে, তারা খুব ভালো করে জানেন যে আজকের দিনটি আমাদের জন্য অনেক বিশেষ একটি দিন এবং উদযাপনেরও বটে। এবং আজকে একজন বিশেষ ব্যক্তিত্ব, একজন বিরাট মানের ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্বের আজ জন্মতিথি আজ, এবং আমরা এই দিনটাকে সবসময় সেলিব্রেট করি এই তারকাকথনের সেটে বসে তাকে সঙ্গে নিয়ে প্রত্যেকবার চেষ্টা তো করি, এবং এবারও বরাবরই তাই করব। এবং আজকে তিনি আমাদের সঙ্গে সরাসরি উপস্থিত আছেন। তবে তার আগে এই যে পরিচয় পর্ব যেটি আমরা করি আনুষ্ঠানিকতার জন্য, সেটি যদি করতে যাই, আজকের গতানুগতিকভাবে বলতে চাই না, আজকে একটু অন্যরকম করে বলতে চাই যে তিনি একজন শক্তিমান শিল্পী বটে, তিনি একজন মহাতারকাও বটে, কিন্তু তার আগে তার অনেকগুলো সফল ধাপ কিন্তু রয়েছে। তিনি একজন সফল প্রকৌশলী, তিনি একজন সফল বাবা, তিনি একজন সফল লেখক, পাশাপাশি খুব ভালো লিখেন, তার লেখা অনেকেই পছন্দ করেন, ভালোবাসেন। তিনি একজন কলামিস্ট, এবং আরও এরকম তার অনেক অনেক পরিচয় রয়েছে। তারপরে তিনি একজন প্রতিষ্ঠাতা, কি বলবো, একজন নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য, এবং তিনি সবার জন্য একটি ফাদার ফিগার, আমি যদি বলি একদমই ভুল হবে না। এবং তাকে সবাই ভীষণ ভালোবাসে, আমরা তো বাসি, চ্যানেলের পরিবারে যারা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের সকলের শ্রদ্ধাভাজন আবুল হায়াত স্যার। তার আজ জন্মদিন, এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা স্যার, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের সঙ্গে জন্মদিনের এই সময়টা সেলিব্রেট করতে আসবার জন্য। স্যার, আপনি বসবেন। অনেক অনেক শুভেচ্ছা স্যার, শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ স্যার, আমি ফুলটি রেখে দিচ্ছি। থ্যাংকস ফর অ্যাকসেপ্টিং। এবং সেই সঙ্গে আরও একটি বাড়তি আনন্দ হচ্ছে, আমরা খুবই থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ আজকে যিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আরও একজন শ্রদ্ধাভাজন মানুষ, বিশেষ ব্যক্তিত্ব, অত্যন্ত সম্মানের এবং ভালোবাসার আমাদের দিলারা জামান আমাদের সঙ্গে আছেন, এবং স্যারের অনেক দিনের কলিগ। আজকে তো আমি ভাবছি যে আমার খুব কম কথা বলতে হবে, আমি খালি শুনবো আজকে চুপ করে। আন্টি হয়তো অনেক কিছু বলবেন, আমরা শোনার চেষ্টা করবো। স্যার, প্রথমে আজ জিজ্ঞেস করবো যে শুরুটা কীভাবে হলো? আজকে তো আপনার জন্য আবার ডাবল বিশেষ দিন, কারণ শ্রীশারও আজ জন্মদিন, আপনার নাতনি। সব মিলে কিভাবে শুরু হলো? অনেক কিছু প্ল্যান ছিল আজকে। 80-তে আসিলাম, জি, আমি স্ট্যাটাসটা দিয়েছি ওইভাবে, তো সেই উপলক্ষে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করেছি। দেশের একটা ক্রান্তিকাল চলছে, সেখানে অনেকে শহীদ হয়েছেন, তাদের পরিবাররা এমন একটা দুঃখজনক অবস্থায় আছেন। দেশের পূর্বাঞ্চলেও, দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা হয়েছে, সেখানে মানুষের একটা আরতি আমরা শুনতে পাই। সব কিছু মিলে ঠিক করলাম যে না, উৎসবটা করবো না, যদি প্রয়োজন হয় পরে করবো। তো সেই হিসাবে জাস্ট আমরা নানা নাতনি দুইজন রাত্রেবেলা দুটো কেক কাটলাম, এইটুকুই আমরা করেছি। স্যার, চিটাগংয়ে তো স্যার আপনার ছোটোবেলাটা কেটেছে, কলেজে, রেলওয়ে স্কুলে, আমি যতটুকু জানি। এবং সেখানে সে সময় কি জন্মদিন পালন করা হতো? যেহেতু আপনি সেখানে থাকতেন, বা আপনি নিশ্চয়ই বন্ধুবান্ধব তো ছিল? হতো না। আমরা জন্মদিন পালন ছোটোবেলা থেকে শুনি নাই। প্রথম দেখলাম জন্মদিন, তখন আমি তখনও ছোট, সেটা আমার বোনের বাচ্চাদের জন্মের পরে প্রতি বছর জন্মদিন পালন হতো। সবার ক্ষেত্রে সেম হয়েছে স্যার। হ্যাঁ, কিন্তু নিজেদের জন্মদিন পালন ওভাবে করা হয়, মানে বলবো যে একেবারে সেই বুড়ো বয়স পর্যন্ত কেউ করে নাই। তারপরে যখন আমার সন্তানরা একটু বড় হলো, তখন তারাই উদ্যোগ নিয়ে শুরু করলো জন্মদিন পালন করা। ওকে। আর এখন তো স্যার পুরো দেশ সেলিব্রেট করে। শ্রদ্ধা দিলারা জামান আছেন আমাদের সঙ্গে, আরও একজন শক্তিমান অভিনেত্রী, এবং তার পরিচয় বিশেষ করে বলবার কিছু নাই। অত্যন্ত শ্রদ্ধাজন এবং একজন পরিবারের সদস্য, আমাদের অভিভাবক দুজনই আসলে। আজকে তাদেরকে একসঙ্গে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের আসলে। তিনি আবুল হায়াতকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আজকে একটি লাল বুকে নিয়ে এসেছে, সেটি দিয়েছেন বটে, কিন্তু আজকে স্ক্রিনে দেখাতে পারছি না, আমরা আগে দেওয়া হয়েছে। আমি যদি ভুল না করে থাকি 4 দশকের কলিগশিপ বা তার থেকে বেশি হবে। দিলারা জামান, কি বলবেন আজকের এই দিনে? প্রথম হায়াত ভাইকে দেখি চট্টগ্রামে, মানে তখন অলরেডি উনি চট্টগ্রামে থাকেন না, কিন্তু নাটকের দল নিয়ে গিয়েছিলেন, আমরাও সেখানে কাজ করতাম। আমাদের গ্রুপের নাম ছিল অরিন্দম, আর হায়াত ভাইরা গেল সেখানে দল নিয়ে। তো একদম একটা যুবক, মাথা ভর্তি চুল, মঞ্চের এপাশ থেকে ওপাশ অভিনয় করে যাচ্ছেন দুর্দান্ত প্রতাপে, মানে আমি মুগ্ধ হয়ে দেখছি আর কি।
সেই হায়াত ভাইয়ের সঙ্গে পরে একসঙ্গে কাজ করলাম, এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং পাওয়া শুধু আমার জন্য না, আমি বলবো যারা তার ডিরেকশনে কাজ করেছেন বা তার আসলে উনি হায়াত ভাই এবং ওনার যে নাম, ডাক নাম রবি, আমি বলবো রবি নামের সার্থকতা। সূর্য যেমন সবার জন্য আলো দিয়ে যায়, কারোর জন্যে কার্পণ্য না, তেমনি এবং সেই আলোকে অনেকের জীবন সব কিছু ধারণ এবং সব কিছু, আমি বলবো যে সামনাসামনি প্রশংসা করা উচিত না, কিন্তু আমি সবসময় বলি আজকে করুন না, কোনো অসুবিধা না, আছে শুনবো। এবং আমি প্রথম আরেকটু বলি যে ওনাকে আমি আমার বড় ভাই নাই, উনি অবশ্য আমার চেয়ে বয়সে ছোট, 2 বছরের। আচ্ছা বাবা, কিন্তু সে এটা বলে না আমি বড়, এরকম করে আমার উপরে করবে, কিন্তু আমি সত্যি ওনাকে বড় ভাইয়ের মতন মান্য করি, শ্রদ্ধা করি, সম্মান করি এবং নিজেকে সত্যি আমি একটা বড় প্রাপ্তি আমি বলবো যে তার ডিরেকশনে আমি কাজ করেছি এবং তার লেখা পড়ে আমি সমৃদ্ধ হয়েছি, এটা বলতে অকপটে আমি স্বীকার করব। এবং সত্যি ক্ষণজন্মে মানুষটি আমাদের জন্যে, এই দেশের জন্যে, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে আছি, আমি বলবো আমাদের সবার জন্য একটা বিরাট প্রাপ্তি। একদম, আবুল হায়াত একজনই আমাদের আসলে, এবং আর হবে না। আমরা একটা ছবি দেখাতে চাই আপনাদেরকে, এবং আমি জানি দুজনের মেমোরি ভীষণ শার্প, একটু চোখ রাখবেন পর্দায় এবং বলবেন কবেকার ছবিটা আসলে। এই ছবিটা কি মনে আছে স্মৃতিটা আবুল হায়াত স্যারের? স্যার কি দেখতে পাচ্ছেন? নক্ষত্রের রাত, রাইট। একটি সিন, এটা তো রিসেন্ট ছবি, এটা বোধহয় পরে। জি, এবার একটু স্যারকে জিজ্ঞেস করি, স্যার কেমন লাগে স্যার এত দিনের, মানে অলমোস্ট 5 দশক যদি ভুল না করি, এতদিনের কলিগশিপ, এই যে কথা বলতে পারছেন আজকে, এত লম্বা একটা সময় রেট্রোস্পেক্টে দেখা যায়, হাউ ডু ইউ ফিল স্যার, আপনার কেমন লাগে? খুবই ভালো লাগছে, কারণ আমি মনে করি যে আই এম সো ব্লেসড যে এরা আমার মানে সহশিল্পী, আমার ডিরেকশনে কাজ করেছেন। তার চেয়ে বড় কথা হলো আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমরা একটা ফ্যামিলি, আমরা এখানে আমাদের যারা কাজ করি একসঙ্গে, আমাদের 2টো ফ্যামিলি অ্যাকচুয়ালি, বাড়িতে একটা আর বাইরে যেখানে আমরা কাজ করি। তো সেখানে দিলারা ভাবি বা আরও যারা আছেন, যারা আমার সাথে কাজ করতেন, এই সম্পর্কটা এত সুন্দর, এত মধুর এবং এত মানে কি বলবো, চমৎকার একটা পরিবেশ। এই যে ভাবি আজকে এতগুলো কথা বললো, অবশ্য অনেক কিছু বানিয়ে বলেছে, লেখালেখি করে তো ওই বানিয়ে ফ্যাব্রিকেট করতে পারে অনেক কিছু আর কি। এই জবাব নিব আমরা, কাছে যাবো, কিন্তু ভালো লেগেছে শুনতে আর কি। নাকি উনি স্যার, উনি কিন্তু বলছেনই, শি ইজ আ ভেরি নাইস লেডি। ওনার একটা সবচেয়ে বড় জিনিস যেটা, উনি খুব নরম মনের মানুষ, যে কোনো কারো মানে কষ্টের দুঃখে ওনার যে ব্যথা উনি পায় এবং যেটা এক্সপ্রেশন, এটা আমার কাছে খুব অবাক লাগে যে উনি কীভাবে সবার দুঃখটা, বেদনাটা উনি ফিল করতে পারে। আমরা হয়তো অনেক সময় চিন্তা করি, আচ্ছা চিন্তা করতে করতে সময় চলে যায়, কিন্তু ভাবি আমি দেখেছি যে কোনো ব্যাপারে, মানে কোনো খুশির ব্যাপারে হলে ফোন করে, কোনো দুঃখের ব্যাপারে হলে ফোন করে, বা আমার সম্পর্কে কিছু কোথাও পড়লে ফোন করে, মানে এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না। তো সেই হিসাবে বলবো যে একটি অত্যন্ত হৃদয়বান মহিলা আর কি। খুব সহজাতভাবে এইভাবে চলে আসছে শুরু থেকে, আমি দেখেছি বরাবরই এরকম দিলরাজ জামান আমাদের, এবং সবসময় সবাইকে স্নেহ করেছেন, সবাইকে শ্রদ্ধা করেন, এখনও ঠিক একই রকম, এবং চাঞ্চল্য একই রকম রয়েছে। আপনার ব্যাপারে যখন বলছিলাম, চাঞ্চল্য মানে কি, মানে হায়াতের সঙ্গে, মানে আমাদের আমার নিজের পরিবারের কারোর সঙ্গে আমি বোধহয় এরকম দুষ্টমি করি না, ইভেন আমার নাতিদের সঙ্গে না, হায়াত ভাইয়ের সঙ্গে। হায়াত ভাইকে আমরা আজকে বলি, হায়াত ভাই বোধহয় জানে না, আমরা ওনার নাম দিয়েছি মিস্টার পার্টিকুলার, কারণ একদম খুব নিয়ম মাফিক চলবেন। আমরা কত কি খেয়ে ফেলি শুটিংয়ে, 10টার সময় আমাদেরকে ডালপুরি দেয়, এটা দেয়, ওর সিঙ্গারা দেয়, কিন্তু হায়াত ভাই একদম টোস্ট আর ওনার সেই চা আলাদা। তারপরে বিকেলবেলা আমরা এই ডালপুরি বললাম, এটা খাই ওটা খাই, কিন্তু ওনার একদম বাদাম। তো
হায়াত ভাই হয়তো কাপড় বদলাতে গেছে, ড্রেস চেঞ্জ করবে, আমি আর শর্মির এই লুক। হায়াত ভাই আজকে বলে মাপ চেয়ে নিচ্ছি, তোমার বাদাম চুরি করে খেয়েছি আমরা এই দুই চোর। এবং স্যারের উপস্থিতিটা আসলে আমাদের সবার কাছে কেন জানি দূর থেকেও মনে হয় যে স্যারকে যদি জিজ্ঞেস করি, যেমন কোনো একটা জায়গায় হারিয়ে গেছি বা কনফিউজ থাকি, স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার এখানে কী করা উচিত, উনি যে জবাবটা দেবেন সেটা হয়তো আমরা হরফে পালন করবো, বিশ্বাস করতে পারবো। সেরকম একটি আস্থার জায়গায় তিনি আছেন আমাদের সবার। স্যার আপনাকে একটু আপনি জিজ্ঞেস করতে চাই যে রবি পথ নামে একটি বই আসছে স্যার, এটা যদি দর্শকদেরকে একটু বলতেন। আমরা অনেকেই হয়তো মনে মনে চেয়েছিলেন যে একটা অটোবায়োগ্রাফি বা সর্ট অফ একটা বুক যদি আমাদের জন্য আসে। আসলে তাই যে আমার নিজের জীবন কাহিনী আমি লিখেছি। জি, এটা অনেকদিন ধরে ভাবছিলাম, তো যখন আমার বয়স 70 হলো তখনই আমি শুরু করেছি লেখাটা। জি, তার মানে মনে করো 10 বছর ধরে বইটা লিখছি, মানে কত একটা বাজে লেখক মোটেও না, অনেক লম্বা সময়ের কথা লিখতে। তো কখনো এক পাতা লিখেছি, কখনো এক লাইন লিখেছি, কখনো একটা প্যারা লিখে ফেলেছি, কখনো একটা পুরো চ্যাপ্টার লিখে ফেলেছি, আবার কখনো 1 মাস 2 মাস 3 মাস হয়তো বন্ধ থেকেছি। তো শুরু করার পরে মনে হলো কেন লিখবো আমি খামাখা, আমার লেখাটা কে পড়বে আমার জীবনে। তারপরে নানান সময় আমার মেয়েরা, বন্ধুরা, অনেক সময় বেগম সাহেবও বলে যে লিখতে বসে শেষ করো। এই করতে করতে তারপরে জামাইরাও তো শেষ করে দেখলাম যে খুবই উৎসাহী। তো এই লিখতে লিখতে শেষে এবার মনে হলো যে শেষ করেই ফেলি, এবার শেষ করছি। আর নামটা তো ওই যে বললাম যে ওই যে আমার ডাক নামটা রবি, রবিপথ। তো রবির সাথে আমি চিন্তা করলাম যে কী নাম দেওয়া যায়, অনেক অনেক কিছু লেখে জীবন কাহিনী অমুকের এই সেই, রবির পথ যেটা অতিক্রম করেছে সেটারই বর্ণনা যথাযথ, সেই জন্য আমি রবি পথ নাম দিয়েছি। কত পৃষ্ঠা হলো স্যার? এটা প্রায় 300 পৃষ্ঠা হবে বা 300 ক্রস করে যাবে। লেখা দিয়ে আমি জমা দিয়ে দিচ্ছি, প্রেসে আছে। স্যার পরিবারের কথা বলছিলেন, জামাতাদের কথা যেহেতু বলেই ফেললেন, আমরা একটা উইশ নিতে চাই আপনার জন্য, একটু চোখ রাখবেন পর্দায়। শুভ জন্মদিন বাবা, আপনার দীর্ঘ এবং কর্মময় জীবন আমাদেরকে ঋদ্ধ করেছে, একইভাবে আগামীতেও করবে এটাই আমাদের আশা। আপনার সাম্প্রতিক আত্মজীবনীমূলক রচনা রবিপথ সুন্দরভাবে প্রকাশিত হোক, সেটার জন্যই অপেক্ষা করছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবা। আমাদের আরও একজন মহাতারকা আমরা দেখলাম, আমাদের খুব প্রিয় অভিনয় শিল্পী এবং সেই সঙ্গে নির্মাতাও বটে, এবং এই বইয়ের প্রচ্ছদটি করেছে বিপাশা। আমার সব বইয়েরই দুটো একটা ছাড়া আমার এ পর্যন্ত 36টা পাবলিকেশন আছে, তো মোটামুটি বোধহয় 30টার বেশি বিপাশার করা। স্যার অনেকের না একটা কৌতূহল আছে যে আবুল হায়াতকে আমরা চিনি একেবারে পর্দার মানুষ হিসেবে, সবার প্রথমে চিনি, এবং এই যে প্রথমে বললাম যে অনেকগুলো পরিচয় আছে, লেখক, আরও অন্যান্য পরিচয় রয়েছে। লেখার ঝোঁকটা কবে থেকে স্যার হয়েছিল আপনার, বা এখনো যে লিখছেন? লেখার ঝোঁক আসলে হয় কি, ছোটবেলা থেকে বই পড়ার একটা নেশা ছিল, যেটা আমার আব্বা খুব বই পড়তেন, ভীষণ পোকা ছিলেন আর কি রীতিমতো। তো আব্বা বই ক্লাবের সেক্রেটারি ছিলেন, উনি বই কিনতেন ক্লাবের জন্য এবং সব বই বাসায় নিয়ে এসে উনি পড়ে তারপর ক্লাবে দিতেন। তো ওই যে বাসায় যে নিয়ে আসতেন ওই ফাঁকে ফাঁকে আমার বই পড়া হতো না। সেই ছোটোবেলায় কিন্তু ওই মানে আমার মনে হয় যে ওই যে শুরু করেছিলাম বোধহয় দস্যুমোহন দিয়ে, দস্যুমোহন, দস্যু স্বপন, ওইগুলো দিয়ে শুরু, তারপরে নিহারঞ্জন গুপ্ত, তারপরে শরৎচন্দ্র ম্যাট্রিক পাস, মানে শরৎচন্দ্র পাস হয়ে গেছে তখন। আচ্ছা, তারপরে শুরু হলো এই তারাশঙ্কর বা আরও যারা মানিক বন্দ্যোপাধ্যায়, এদের লেখাগুলো। ইন্টারমিডিয়েটে পড়ে না? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পড়ে। তো আমরা ধরো ইউনিভার্সিটি লেভেলে এসে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে একটু জানতে পারলাম ভালো করে, আর বিশেষ করে থিয়েটারে যোগ দেওয়ার পর থেকে তো এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি উৎসাহ দিয়েছে থিয়েটার। তো সেখানে তার মানে এই লেখালেখিটা ওখান থেকে মাথার মধ্যে একটা কাজ করে। তো আর আমি যখন বইটা পড়ি তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম একবার হলের, তো সেখানে বার্ষিকী ছাপাবে, লেখা পাওয়া যায় না। আচ্ছা, তো লেখা পাওয়া যায় না, তো বার্ষিকী সম্পাদক আমাকে বলে তুমি সাধারণ সম্পাদক, তুমি লেখো, কারণ আমার বইয়ের পাতা তো ভরতে হবে। তো অনেক হাতে পায়ে ধরে আমাকে দিয়ে একটা গল্প লেখালো, একটা প্রেমের গল্প লিখে দিল। কি গল্প ছিল স্যার? এটা এখন মনে হয় প্রেমের গল্প, জাস্ট একটা প্রেমের গল্প। তো কদিন পরে বলে যে ভাই বই তো পাতা ভরছে না, কেউ লিখছে না, আরেকটা লেখা দাও। আমি যদি দুটো লিখি তো লোকে তো মার দেবে এরপরে, বলে না তা বেনামি, তোমার অন্য নামে ছাপিয়ে দেবো। তখন আমি একটা ভ্রমণ কাহিনী লিখলাম। এটা লিখেছিলাম যে আমার আব্বার সাথে আমি শিকারে যেতাম সিলেটের হাওরে, সকালে নৌকায় উঠতাম, সন্ধ্যা পর্যন্ত হাওরে শিকার হতো, বাবার সঙ্গে হাঁস শিকার। ওইটার উপর বেশ করে পাটি লিখলাম, দুটোই সুপারহিট। তো ওই হাতে খড়ি
তারপরে পরে এসে যখন নাটকের সাথে জড়িত হয়ে গেলাম তখন এই বিভিন্ন লোক আমাকে দিয়ে পত্রিকার একটা লেখেন, গল্প দেন, একটা মানে লেখেন জোর করে, না লিখতেই হবে, লিখে দিলাম। আচ্ছা আরেকটা লেখেন, ভালো হয়েছে। অরুণ চৌধুরী ধরে বসলো, বিচিত্রার জন্য উপন্যাস লিখতে হবে। অরুণ আমাকে মানে প্রায় বাধ্য করলো, আপনি পারবেন, আপনি লেখেন। তো তারপরে একটু কিছুটা কনফিডেন্স গ্রো করলো যে না, একেবারে অখাদ্য কিছু হয়তো লিখি না, মেবি। তো ওই লিখতে লিখতে তো 36টা বই হয়ে গেল। তো এই তো লেখক, লেখক দুটো গল্প। আমি লেখক হলাম যে লিখি বলে লেখক, আর কোনো কারণ নেই। হবে না, আসলে তো তাই, আমি লিখি সুতরাং আমি লেখক। আমি কিন্তু ওই তোমার কোনো আমার বই পড়ে কোনো ক্লাসিক কোনো কিছু পাবে না, কোনো জ্ঞানের কথা পাবে না, কোনো ডেপথে আমি যেতে পেরেছি কিনা আমি জানি না। আসলে লেখার ভেতর দিয়ে একটা কিছু মেসেজ দিয়ে যান। একদম স্যার, আমি জানি আপনি পুরোদস্ত একজন পরিবারের মানুষ, আমরা বুঝতেও পারি, অনেকে মানে অনুভব করি ভিতরে ভেতরে। আজকে শুধু শিরিন আন্টির কথা যদি জিজ্ঞেস করি যে ওনার কথা আজকে কিভাবে আপনি বলবেন, জন্মদিনে তার কথা কি বলবেন কিছু? কার কথা? আপনার সহধর্মিনীর কথা যদি বলি। আমার সহধর্মিনীর কথা? জি, ওই কালকে যেটুকু আয়োজন করেছে সেই করেছে। বিশেষ করে একটা প্রেজেন্টেশন থাকে আমার জন্য, ছোটখাটোর মধ্যে একটা সেন্ট থাকে, মানে পারফিউম। আমি একটা লাইফ লং মানে ফিলসফি চাচ্ছি স্যার। লাইফ লং ফিলসফি কি, যে আমাদের যে কোনো সাকসেসে তার চেয়ে বেশি আনন্দিত, মানে আমার বাচ্চারা আনন্দিত হয়, সেও প্রচণ্ড আনন্দিত হয়, এবং তখন একটা কিছু উপহার চলে আসে আমার জন্য। জি। আর আমার কাজের 1 নম্বর কি বলবো সহযোদ্ধা। আমি সারা জীবন যে ফাইট করে এসেছি, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের নানা রকম ওঠা পড়া, নানান রকম দুর্যোগ, নানান রকম ভালো লাগা, নানান রকম অনেক কিছু হয়েছে জীবনে। এই সব কিছুর মধ্যে সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। বিদেশে যাবো কি যাবো না, সে আমাকে সাপোর্ট দিয়ে গেছে। ভালো লাগলে যাবে, নাহলে যাবে না। আচ্ছা যাও, দেখো, ভালো না লাগলে চলে আসবে। ওখানে 3 বছর থাকার পরে বলে যে আমরা একটা ছবি দেখাচ্ছি স্যার কথার মাঝখানে, একটু দেখবেন কি স্যার? সাদা কালো ছবি। হ্যাঁ, আমাকেই মনে হচ্ছে আপনি স্যার, আপনার ম্যাডাম আছেন এখানে। হ্যাঁ, এবং এটা রিসেন্ট ছবি, ডান দিকে একটা ছবি আছে কোলাজ করা, আর এটা তো সবাই জানি। আপনার 2 সুযোগ্য কন্যা রয়েছেন, পুরো পরিবার রয়েছে এখানে, একদম পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি এখানে রয়েছে, 2 জামাতা রয়েছে, নাতি নাতনি, 4 জনই রয়েছে, পুরো ফুল ফ্যামিলি এখানে। আর এবং পরবর্তী জেনারেশনও রয়েছে। স্যার আমি জানি না হোয়াট ইজ, এরা কারা স্যার? এরা দুজন, এই যে শ্রীষা আর শ্রীষার ভাই। শ্রীষা ডান দিকের জন। হ্যাঁ, শ্রীষা। আজকে শ্রীষারও জন্মদিন, শ্রীষাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমরা চ্যানেলের মধ্য দিয়ে। আমি আশা করবো সে শুনবে আমাদের এই কথাটি, আমাদের শুভেচ্ছাটি নিবে। আসলে হায়াত ভাইকে আমি এর মধ্যে একটু ইন্টারফেয়ার করছি। যখন থেকে কাজ করতে দেয়, এমন একটা দম্পতি, মানে সত্যি সবার কাছে আমি বলবো একটা আদর্শ, অনুকরণীয়, অনুসরণীয়। হায়াত ভাইকে দেখতাম বেলি রোডের এখানে আসলেই গাড়িটা থামাবে, হ্যাঁ, থামিয়ে ওই 2টো গোলাপ কিনবে ভাবির জন্যে। যত রাতে 10টা 11টা, ওই লোকটা যেন মানে সারাদিন বিক্রি হোক না হোক, সে জানতো যে কখনো হায়াত ভাই রাত্রে আসবে এবং ফুল কিনবে। তারপরে যখন তার সাথে কাজ করি দেখি ঠিক ভাবি ফোন দিচ্ছে, 1টা বাজে, আর কতক্ষণ, খেয়ে নিয়েছো তো, খাবে? হায়াত বলছে এই যে এখন খাবো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে না, একদম সময় ধরে। তারপরে হায়াত ভাই আবার ফোন দিবেন, আমি তো খেয়ে উঠলাম, তুমি খেয়েছো? এই যে একটা মানে এগুলো সত্যি মানে আমাদের সবার জন্য একটা শেখার ব্যাপার। এই যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের যে দায়িত্ববোধটা, হ্যাঁ, এটা আমরা ভুলে যাই কাজ করতে করতে, মানে বাড়ির কথা, কেউ বাড়ির লোকজনের। কিন্তু ওনারা হায়াত ভাইকে দেখে এটা শিখেছি যে সত্যি পরিবারকে যে প্রাধান্য দেওয়া, সমস্ত কাজের পাশেও হায়াত ভাই তার উদাহরণ। খুব সারপ্রাইজিং লাগে স্যার কিভাবে করে আসলে এত দূর পথ এসেছেন, এবং তারপরে হায়াত ভাই একটা কাজ করেছি আমরা পেছনে পেছনে আমাকে কিন্তু স্ত্রৈণ বলে, তারা আমি জানি, কখনোই বলিনি এসব, বললে আল্লাহ বেরাজি হয়ে যাবে না হায়াত ভাই। এবং আমি মনে করি যে আমি যে জীবন সবাইকে বলি যে দেখো হায়াত ভাইকে দেখে শেখা উচিত। যে না ভাবি, আমি মস্করা করলাম, তো আমি বলছি যে মানে স্ত্রীর এই সাপোর্ট পাওয়া, বা স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করা, বা স্ত্রীকে ভালোবাসা বা স্ত্রীর ভালোবাসা পাওয়া, এটা যদি স্ত্রৈণ হয়, আমি সারা জীবন সারা জন্মান্তরে স্ত্রৈণ হতে যাচ্ছি। হায়াত ভাই আমাদেরকে নিয়ে একটা কাজ করলেন, শেষ প্রশ্ন।
পত্র, শেষ পত্র। 4 জন মহিলা, আমরা 4 জন, 4 নামের শেষে লি। আমার নাম, ডাকনাম লিলি, শর্মিলি লি, জলি লি, তারপরে ডলি জহুরের লি, ডলি, চিত্রালী। এত চমৎকার একটা মানে সব মানে এই বয়সে আমরা সবাই 4 বান্ধবীকে একসঙ্গে করেছেন ওই গল্পের মধ্যে, নাটকে। আমরা সবাই গান গাচ্ছি, যে যা করতাম যৌবনে, সে কলেজ জীবনে, ইউনিভার্সিটির জীবনে, আমি নাচ করছি। শেষে এমন একটা টুইস্ট দিলেন না, মানে সবাই মানে স্তব্ধ। আমি বলি যে হায়াত ভাই স্যালিউট তোমাকে, তুমি বলেই ওরকম পেরেছো আর কি লাস্টে এই টুইস্টটা দিতে। তো এইগুলো আসলে হায়াত ভাই বলেই বোধহয় পারেন আর কি। স্যার, একজন আবুল হায়াতের ভিতরে আসলে কেমন অনুভূত হয় আজকের জন্মদিনের এই দিনে? কি ভিতরে কি ফিল করেন? আসলে আমি ভিতরে খুব মানে কি বলবো, এক ধরনের আলোড়ন যে আরেকটা নতুন বছর আসছে। আমি একটু নিজেকেই হিসাব করি যে গত বছরটাতে কি করলাম, এটা করা উচিত ছিল, এটা করতে পারিনি, এটা এই বছর করে ফেলবো। মানে এই ধরনের একটা ফিলিং আসে আমার মধ্যে, যে মানে আমি কিন্তু নিজেকে হিসাব করি জি, যে আমার গত বছরে আমি কতটা করতে পেরেছি বা আর কি করা উচিত ছিল, এবং আগামী বছরটাতে এই কাজগুলো আমাকে করতেই হবে, মানে করার প্রয়োজন। কারণ সময় তো চলে যাচ্ছে, সময় তো আমার জন্য ওয়েট করবে না। আমাদের মন সমস্যাই ওখানে, আমরা সময়ের সাথে দৌড়ে পারি না কেউ আর কি, তারপরেও চেষ্টা করি। স্যার কি মনে হয় স্যার কি বাকি আছে এখনো করা? বাকি হলো কাজ, আর কিচ্ছু না, কাজ। ইউ হ্যাভ টু ওয়ার্ক। মানে আমার এক ওস্তাদ আমাকে বলেছেন, যদি বাঁচতে চাও তুমি আনন্দ করো। তাই আমরা আনন্দ কীভাবে করবো? কাজ করবে। কাজ মানে আনন্দ, আনন্দ মানে কাজ, ওটা করবে তুমি ভালোভাবে বাঁচবে। এইটাই হলো মূল মন্ত্র বাঁচার, এবং সেটা নিয়েই আমি আনন্দে আছি। এখন এই বয়সে অসুখ বিসুখ নানা কিছু আছে, আই এম ফাইটিং। এবং আমার সহযোদ্ধা হলো আমার স্ত্রী, আমার সন্তানরা। তারা যদিও আলাদা দূরে থাকে, তারপরেও সারাক্ষণ তারা মনিটর করছে। আর একজন তো আছেই, সবসময় মনিটর করছে। আমি সবাইকে বলি আমার সহযোদ্ধা, আমি যুদ্ধ করে যাচ্ছি বাঁচার জন্য, এবং বাঁচবো কীভাবে? আনন্দ করে বাঁচবো। কি বলবো, অগ্রজরা তো আসলে আমাদেরকে আলো দেখান, আমাদের পথ দেখান। আজকে যদি একজন প্রকৌশলী, একজন অভিনয় শিল্পী বা একজন নাট্যকর্মী, সবার উদ্দেশ্যে যারা এখন যৌবনে রয়েছেন, তাদের জন্য কিছু বলতে বলি, তার আগে আমি একটা ফোন নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, শুভ দুপুর। হ্যালো হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। আজকে যার জন্মদিন তার সাথে একটু কথা বলতে জি, চাই। আমি শুনছেন, আপনি বলুন। বলতে চাই তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। বলো তো আমি কি কে? বলছে? তোমারে করিয়াছে তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তুমি অবশ্য একজন অনেক বড় অভিনেতা, একজন নির্মাতা, একজন লেখক, একজন ভালো বাবা, একজন স্বামী, বাট তুমি আমার কাছে একজন ইনস্টিটিউট, তুমি আমার শিক্ষক। তোমার কাছ থেকে অনেক কিছু আমি পেয়েছি, এবং আমি যেটা বলতে যাচ্ছি যে তুমি এখনো তরুণ। কারণ বর্ষাকাল হলেই শুটিং এর সময় দেখি তুমি খোঁজো বেলি ফুল, কখন আন্টির জন্য তুমি বেলি ফুল কিনে নিয়ে যাও। তো এখনো তুমি আমার কাছে একদমই তরুণ, কারণ তুমি অনেক রোমান্টিক একজন বাবা। তোমার কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। শুধু 80 বছর না, তুমি 80 বছর না, তোমার কাছে আমার মনে হয় যে তুমি খুবই মানে 50ও পেরোয়নি, তোমার মনটা এমনই। তুমি সুস্থ থাকো বাবা। আমি চয়নিকা চৌধুরী, তোমার একটা মেয়ে। আমি মেয়ে হয়েই সারা জীবন তোমার কাছে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই। তোমাকে প্রণাম। আর পাশে দিলান আন্টি আছে, দিলানদের সাথে আরেকদিন কথা বলবো, কিন্তু প্রণাম জানালাম। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। স্যার, একজন যুবক যিনি প্রকৌশলী, যিনি একজন অভিনয় শিল্পী, বা যিনি এখন নাট্যকর্মী বা কাজ হচ্ছে বা কাজ করবে, যিনি মোটিভেশন পাচ্ছে না, তার জন্য আবুল হায়াত কি বলবে? এটা মানে বলার কিছু নেই। আমরা কিছু বলতে গেলে হয়তো অনেকে মনে করে যে বুড়োরা সবসময়, তাদের জন্য না স্যার, যারা শুনবে তাদের জন্য। বুড়োরা সবসময় আমাদের শুধু পরামর্শ দেয় আর ইয়া দেয়। বাট আমরা যদি মনে করো যে বুড়ো, তাহলে আমরা হচ্ছে ভিত, উই আর দ্য ফাউন্ডেশন। তুমি এই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছো, তো তোমার এই ফাউন্ডেশনকে তোমার রেসপেক্ট করতে হবে। এটা হলো আমার ফার্স্ট কথা, যে এদেরকে ভুললে চলবে না, একে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, এবং এই ফাউন্ডেশনের উপরে তুমি কত সুন্দর বিল্ডিং বানাতে পারো সেই দায়িত্বটা তোমার। এবং সেটা করতে গেলে তোমাকে নিষ্ঠাবান হতে হবে, সৎ হতে হবে। সৎ বলতে আমি যদি এটা বলি যে অনেস্ট টু ইয়োর ওয়ার্ক। আমি বাদবাকি স্পেয়ার ভুলে গেলাম কোথায় তুমি কি করবে, কিন্তু কাজটার প্রতি তোমার সততাটা খুব জরুরি স্যার। এবং একটু বিশেষ সময় চলছে, বিশেষ সংস্কারের সময় চলছে দেশে। আমি যদি তরুণদের উদ্দেশ্যে একটু বলতে বলি, কি বলবেন এই সময়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই যে বিশেষ সংস্কার যে চলছে এই মুহূর্তে পুরো দেশে সবকিছুর মধ্যে, এটা তো
এটাও এক ধরনের প্রাকৃতিক নিয়ম বলতে পারো, যে একজন আসবে একজন যাবে, এবং মানে কেউ ভালোভাবে যায় কেউ খারাপভাবে যায়, এটাও তার ভবিতব্য, আমরা কিছু করতে পারবো না, এটা নির্ধারিত। তো তুমি যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। দিলারা আন্টি, স্যারের কোন আদর্শের কোন জায়গাটা আপনাকে বেশি মানে নাড়া দেয়, যে এই জায়গাটা আসলে আবুল হায়াত তো সব কিছুই আপনি বললেন ভালো, আজকে অনেক গল্প শুনিয়েছি ইনফ্যাক্ট গ্রিন রুমে, কিন্তু এই মুহূর্তে যদি বলি সবার উদ্দেশ্যেই বলছি, জিজ্ঞেস করছি যে একটা জিনিস যেটা আবুল হায়াতের আমরা সবাই আসলে আমাদের সবার টেক অ্যাওয়ে করা উচিত তার জীবন থেকে বা তার পুরো মানুষটা থেকে। প্রত্যেকটা তার গুণগুলো প্রত্যেকটাই আসলে অনুসরণীয়, কেমন তারপরেও যে চরিত্রটা উনি আমাদের জন্য তৈরি করেন সেটা মানে পুরোপুরিভাবে সেটা দর্শকের কাছে পৌঁছাবার জন্য মানে শেষ পর্যন্ত আমি না পারলেও আবার উনি আমাকে আবার চেষ্টা করেন, আবার আবার এই যে উনি তখন যে অধৈর্য হন না, এটাকে আমি সত্যি স্যালিউট দিই। কারণ ডিরেক্টরেরও তো একটা ইয়ে আছে, ধৈর্য আছে, ইয়ে আছে, কিন্তু হায়াত ভাই কখনোই দেখিনি যে তার কাজের বেলায় তিনি অধৈর্য হয়েছেন এবং কাজটা ঠিক করিয়ে নিয়ে তারপর ছুটি। আসলে স্যারকে নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। আজকে জন্মদিন, যেহেতু জন্মদিনের শুভেচ্ছাটা আরও একবার ভালো করে দিতে চাই এবং একটা গিফট দিতে চাই, একটি বিশেষ মুহূর্ত আগে দিতে চাই স্যার, আপনাকে একটু গ্রহণ করবেন। আমি একটু ক্যামেরার দিকে দেখাতে চাই ছবিটা স্যার, একটু আগেই তোলা এবং সঙ্গে সঙ্গে চলে এসেছে স্যার, লাইক ম্যাজিক। এবং সেই সঙ্গে আমরা চ্যানেলের পুরো পরিবারের পক্ষ থেকে আপনাকে সম্মানিত করে আমরা নিজেরা অনেক অনেক আনন্দিত এবং সম্মানিত বোধ করবো স্যার। আপনাকে একটু উত্তরীয় স্যার একটু দাঁড়ালে স্যার ভালো হয়, যদি একটু দাঁড়ান। জি আপনি বসলে হবে স্যার, আপনি বসতে পারেন। আমি আপনাকে স্যার জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই পুরো পরিবারের পক্ষ থেকে, এবং প্রত্যেকবার স্যার আমাদের সঙ্গে এই সময়টি ভাগ করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা স্যার। চ্যানেলের সাথে আমার যে সম্পর্ক একবার জন্মলগ্ন থেকে বা জন্মলগ্নের আগে থেকে, জি মানে সে গর্ভযন্ত্রণা যখন শুরু হয়েছে চ্যানেলের, তখন থেকে আমরা এর সাথে জড়িত। সুতরাং এটাকে এমন একটা অর্গানাইজেশন মনে করি, এটা কখনো মনে হয় না যে এটা আমার না। তো কেন মনে করবেন স্যার আপনি? তো সেটাই বললাম যে এখান থেকে যতটুকুই যখনই যা পাই আমার মনে হয় যে আমার সাংঘাতিক ভালো লাগে, মনে করি যে এটা আমার জন্যই করা হয়েছে, আমি এটার আন্তরিক ধন্যবাদ স্যার অংশ। স্যার আমরা আরেকটু অনেক কিছু জানার থাকে স্যার, আসলে শেষ তো হয় না, আসলে অনেক কিছু জানতে ইচ্ছা করে পিছনের গল্প। যেমন আমার বলছিলেন আজকে অনেকগুলো স্মৃতিচারণ করছিলেন মজার মজার। আজকে কলিগের কাছ থেকে, এত বছরের কলিগ, 4 দশকের কলিগ, একটা স্মৃতি যদি আজকে যদি বলতে চান, সেটা জন্মদিনের ক্ষেত্রেও হতে পারে বা অন্য কিছু নিয়ে হতে পারে। শুটিংয়ের অনেক শুটিং হয়েছে আপনাদের, আসলে সব কিছুই আমাদের অনুকরণীয় অনুসরণীয়। আমি তো আগেই বলেছি, আমি সবাইকে বলি, এই যে ভাবি ফোন দেয় খেয়েছো নাকি, হাত ভাই আবার একটু পরে আর একটু দেরি হবে আমার, শেষ করে আসি, এইগুলো আমাকে সত্যি নাড়া দেয় ভীষণভাবে। এবং আমি পারলে মনে করি যে অন্যরা যদি এগুলো দেখতো, তাদের জীবনে এগুলো অনেক বড় একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকতো আর কি। আবুল হায়াত স্যার কি ফিল করেন যে আপনাকে যে স্যার মানুষ এত ভালোবাসে বা এই জায়গাটায় রাখে একটা আস্থার জায়গায়, বা অনেক মানে গতানুগতিক এখন যারা শিল্পী রয়েছে তাদের থেকে অনেক অন্যরকমভাবে শ্রদ্ধা করে বা অন্যভাবে দেখার চেষ্টা করে, আপনি সেই জায়গাটা তৈরি করেছেন, এটা কি আপনি বুঝতে পারেন স্যার? পারি। মানুষের আসল ভালোবাসা বোঝা যায়, মানুষের কথায় বোঝা যায়, অ্যাটিটিউডে বোঝা যায়, তোমাকে কিভাবে রিসিভ করছে রাস্তাঘাটে, বাজারে, বা কোনো অনুষ্ঠানে, সিনেমা হলে, যেখানেই যাই আমি, মানুষের যে অ্যাটিটিউড, যে আমাকে তারা যেভাবে হ্যালো বলে বা সালাম দেয়, এতেই আমি বুঝতে পারি যে এগুলো প্রকৃত ভালোবাসা। প্রথম নির্মাণের কথা কি মনে আছে স্যার? আগামী কয়েকদিন বাদই 1 অক্টোবর চ্যানেলের জন্মদিনও আছে সামনে, সব মিলে যদি জিজ্ঞেস করি স্মৃতিতে কি মনে পড়ে প্রথম নির্মাণ কবে করেছিলেন নাটক? নির্মাণ প্রথম নাটক নির্মাণ টেলিভিশনে 1996 চ্যানেল আই নাটক, চ্যানেল মানে কি জানো ওটা তোমাদের প্রতিষ্ঠান, সেই প্রোডাকশনের নামটা কি মনে আছে স্যার? আছে, প্রোডাকশনের নাম মনে আছে। তোমাদের যে প্রোডাকশন হাউসের নামটা কি? ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেস টেলিফিল্ম। ইমপ্রেসের সাগর এবং সিরাজ দুজনে আমাকে ফোন করে বললো আমাদের জন্য নাটক বানান। আমি বললাম আমি তো নাটক নির্মাণ করিনি। বলে আমি পারমিট করেন, তাই সাহস করে নামলাম আর। স্যার এটা ফার্স্ট ছিল স্যার, ফার্স্ট নাটক মানে ডিরেকশন। জি।
জি। ওটার নাম হলো তোমার হারজিত। গল্পটা ছিল আমার, কিন্তু লিখেছিলেন প্রণব ভট্ট। আমি বলে দিয়েছিলাম গল্পটা এরকম। মানে আবুল হায়াতের প্রথম টাচটাই ছিল সুপারহিট স্যার, এটা নিয়ে কিছু বলবেন না স্যার? কি কেন হয়েছিল বলে মনে হয়? মানুষ আপনাকে অনেক ভালোবাসতো সেই জন্য, নাকি নাটকটা অনেক ভালো ছিল? গল্পটা ভালো ছিল, এক নম্বর কথা। জি। প্রেমের গল্প, কিন্তু সেখানে বেশ ভালো মোচড়গুলো ছিল, মজা। আচ্ছা। আর অভিনয় ভালো ছিল সবার। আলী জাকের ছিল মেইন ক্যারেক্টারের বাবা, তকিরের বাবা বোধহয়, হ্যাঁ তকিরের বাবা। তারপরে এই আমি নির্মাণ করতে গিয়ে আমি খুব বেশি সিরিয়াস হয়ে যাই। যে ভাবি যে কথাটা বললো না, যে একবার ভুল হলে আমি বারবার করাই, হ্যাঁ। এবং যে কারণে আমার ইদানিং, তুমি তো জানো বোধহয়, যে অনেক ইয়াং শিল্পীরা আমার কাজ করতে চায় না, কারণ উনি তো হেডমাস্টার। কি বলেন? এবং আই লাভ ইট। আই এম রিয়েলি হেডমাস্টার। কারণ আমার যতক্ষণ স্যাটিসফ্যাকশন না আসবে ততক্ষণ তো আমি করাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ প্রিয় দর্শক, আমি পরিচয়টি দিচ্ছি না, আপনি কথা বলবেন সরাসরি। আব্বু শুভ জন্মদিন। আমাদের প্রিয় বিপাশা দিলার আন্টিকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। হ্যাঁ, আর কাল রাত থেকে অনেকবার শুভ জন্মদিন বলেছে। অসুবিধা তো নেই স্যার, কোনো প্রবলেম তো নেই স্যার। আবার ভালো লাগলো, থ্যাংক ইউ, আন্তরিক ধন্যবাদ। বিপাশা আপু, কোন স্পেশাল মেসেজ টু ইওর ফাদার ইন দিস ভেরি স্পেশাল ডে? আমার কাছে আসলে আমার মনে হয় যে আমার জন্মের পরে, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার বাবার জ্ঞান বলতে একেবারে জন্মের পর থেকে আমি মনে করি প্রতিটি মুহূর্ত আমার বাবার সাথে কাটানোর সময়, আমার বাবার প্রত্যক্ষ এবং পরোক্ষ উপস্থিতি আমার জীবনের জন্য প্রতিটি ক্ষণই আসলে আমার বাবার জন্মদিনের চাইতেও গুরুত্বপূর্ণ। আমি আমার বাবার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু আমি কোনো দুঃখ ভারাক্রান্ত নই কোনোভাবেই। বরং আমার মনে হয় যে আমার বাবা যে কাজ করেন এবং সেখানে আমার মায়ের যে উপস্থিতি, আমার বাবা মা দুজন মিলিয়ে আসলে এক সত্তা আমি মনে করি। আমার বাবার সমস্ত যতখানি অর্জন, আমি বলবো ভালোবাসা যা আপনারা দিয়েছেন পুরো বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী মানুষ দিয়েছেন, সেটি যেমন আমার বাবার অর্জন তেমনি আমার মার অর্জন। এবং তা আমার কাছে এতই গুরুত্বপূর্ণ যে আমার বাবা যখন কাজ করেন তখন আসলে সে মুহূর্তটি আমার মনে হয় পৃথিবীর সুন্দরতম একটি মুহূর্ত। এবং আমার বাবা অনবরত অবিরত কাজ করে যাচ্ছেন, করে গেছেন, করে যাবেন আমি আশা করি। সেটি তার কর্কট রোগ নিয়েও তিনি, আমি দেখেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাসি মুখে আনন্দে বিস্ময় নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন, আরো বেড়াবার স্বপ্ন এবং পরিকল্পনা করছেন। বিশেষভাবে তার জন্ম ভারতের পশ্চিমবঙ্গে হলেও বাংলাদেশের প্রতি তার যে আজন্ম ভালোবাসা, এবং তিনি জীবন দিয়ে ভালোবাসেন বাংলাদেশকে, এদেশের মাটিকে, মানুষকে, প্রকৃতিকে। আমি মনে করি যে মানে আমি আসলে আব্বুর জন্মদিন প্রতি মুহূর্তেই আমি সেলিব্রেট করি। এটির জন্য ৮০তম হোক, ৭৯তম বা ৮১তম আমার কিছু যায় আসে না। আমি খুবই আনন্দিত। ভালো থাকুক সবাইকে নিয়ে। এবং আব্বুর আজকের এই জন্মদিনে আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, সবাই শান্তিতে থাকুক, ভালোবাসাময় একটি হৃদয় নিয়ে মানুষ বাঁচুক। আন্তরিক ধন্যবাদ। আপু যাবেন না, আপনি যুক্ত থাকবেন। এবং আমরা আসলে খুব 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 আনন্দিত যে তিনি আমাদের একজন আবুল হায়াত আসলে আমাদের। এবং দুটো লাইন যদি গান গাইতে বলি আজকে বাবার জন্মদিন, একটু গাইবেন কি বাবার জন্য এই বিশেষ দিনে? একটু শুনতে চাই, অনুরোধ আছে আসলে। আমি এখানে আসলে আমি যেখান থেকে ফোন করেছি এই প্রান্তে এখন রাত ৩টা বাজছে। রাত ৩টার সময় আমি আমার বাবার জন্য শুধু আছেন এবং আপনারা আছেন, চ্যানেল আই সবসময় থেকেছে পাশে এবং আছে আমাদের পরিবারেরই সদস্য চ্যানেল আই। সবার জন্য আমি ২ লাইন চেষ্টা করছি। আমি জানি না আমি কোন গানটি বেছে নেব। মনো জাগো
মঙ্গল লোকে মন জাগো মঙ্গল লোকে অমল অমৃতময় নব আলোকে জ্যোতি বিভাসিত চোখে মন জাগো মঙ্গল লোকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বিপাশা আপু, থ্যাঙ্কস ফর দ্য ফাইনাল টাচ। আমাদের অনুষ্ঠানটি আজকে মনে হয় পুরোপুরি পরিপূর্ণ হলো স্যার আপনার জন্মদিনে। এবং স্যার বিপাশা আপুর কণ্ঠে গানটা শুনে স্যার কেমন লাগলো? জানি এই গানের পিছনে ওর মায়ের সব অবদান, ঘুরে ফিরে একই জায়গায়। মানে তাকে গানে ভর্তি করা, তাকে তার পিছনে লেগে থাকা, প্র্যাকটিস করানো, এবং পরবর্তীতে ও আরও যদি গানে লেগে থাকতো আমার মনে হয় সেখানেও সে অনেক ভালো করতো। তার হলো কি, ও যে কাজটি করে সে অত্যন্ত নিষ্ঠার সাথে করে। তার অভিনয় শিল্পী হিসেবে আমি তাকে দেখেছি, একটা চরিত্রকে তৈরি করার জন্য সে পাগলের মতো কাজ করে, বাড়িতে কাজ করে, মানে বাইরে গাড়িতে বসে কাজ করে, মানে তার মাথার মধ্যে ওই চরিত্রটাকে যতক্ষণ পর্যন্ত না ফিনিশ করবে ততক্ষণ পর্যন্ত ওটা পিছনে লেগে থাকে। এই যে স্যার আপনি একজন সফল মানুষ, একজন আবুল হায়াত, আপনার সন্তান দুজন সুযোগ্য কন্যা, তারা নানান প্রতিভার অধিকারী, এবং সত্যি বলার জন্য বলছেন, ইট ইজ ট্রু, ইট ইজ মানে এভিডেন্ট। আপনার দুই জামাতা রয়েছেন, সব মিলে যে একদমই আলোকিত একটা পরিবার, মানে সবাই নাটকের সাথে সম্পৃক্ত, নির্মাণের সাথে সম্পৃক্ত, ছবি আঁকা, গান, কালচারালি এনরিচড। মানে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, মানে হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট ইট? নিশ্চয়ই আমি খুব গর্ববোধ করি, আমার ভালো লাগে, এবং তোমরা যখন বলছো ভালো লাগে তোমাদের, সত্যিটাই বলছো, সেটাও আমার কাছে একটা আনন্দের ব্যাপার। এটা আমরা যে কাজটা করি আমি মনে করি যে আমরা সবাই নিষ্ঠার সাথে করি, যে জন্য মানুষ ভালো বলে, এইটুকুই আমি বলতে পারি আর কি। আর মানে সবাই আমরা কালচারের সাথে জড়িত হয়ে গেছি, হয়তো ঘটনাক্রমে হয়েছি। হ্যাঁ, আপনার থেকে স্যার শুরুটা? আমার থেকে আমার মেয়েরা অনুপ্রাণিত হয়েছে নিশ্চয়ই, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমার বাবার কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। আমার বাবা একজন শিল্পীই ছিলেন, উনি অনেক কিছু করতেন, ওনার হাতের কাজ, ফুল, ভালোবাসা, গাছ লাগানো, এই যে সৌন্দর্যগুলো যেটা আমি পেয়েছিলাম আমার জীবনে। এবং এখান থেকে বিপাশার ছোট্টবেলা থেকে ওর ফুল, পাখি, এই দুটো জিনিস তার যে কী প্রিয় ছিল সেটা বলতে পারবো না তুমি। যে রাস্তায় বেরোলে তার পাখির দিকে তাকানো, বা কোথাও ফুল দেখলে ফুল পাগল হয়ে যে ফুলটা, সে তখন ফুল ছিঁড়ে নিত, সে ছিঁড়ে নিয়ে গিয়ে রেখে দিত, তার হেডমিস্ট্রেসকে দিবে পরের দিন সকালে। প্রতিদিন সকালে ওই একদম দৌড়ে গিয়ে হেডমাস্টারের প্রিন্সিপাল ঢাকা ইউনিভার্সিটি ওই ল্যাবরেটরি স্কুলে, প্রিন্সিপালের হাতে ফুলটা না দেওয়া পর্যন্ত তার শান্তি হয়। তারপরে আঁকাআঁকি চলতো। তারপরে মানে আর্কিটেকচার পড়তে চেয়েছিল, সেটা ঘটনাক্রমে হয়নি, ওয়েটিং লিস্ট থেকে পায়নি চান্সটা পরে। কিন্তু ওই যে তার যে আঁকার যে ব্যাপারটা, আর্ট কলেজে ভর্তি হলো ইনস্টিটিউটে, যাই হোক সেখানেও সে এখন দেখো সে কিন্তু নর্মাল সাধারণ ছবি আঁকে না, সে অ্যাবস্ট্রাক্টের উপর কাজ করে মেইনলি, তার স্মৃতিগুলো নিয়ে সে কাজ করে। ছোটোবেলায় সে লিবিয়াতে যে রোমান যে ইয়েগুলো দেখেছে, রুইন্সগুলো, ধ্বংসাবশেষ, সেই মঞ্চগুলো আমরা দেখেছি তো, মঞ্চ, তার সিঁড়ি, তার প্রাসাদ, তার তারপরে ইয়েদের তোমার কী বলে ওটাকে, সিজারদের মূর্তি, গলা ভাঙা মূর্তি, হাত ভাঙা মূর্তি, এইগুলো তার ছোটোবেলায় অনেক ছবি আছে আমার এখানে। এইগুলো কিন্তু এখন দেখে, মানে পরবর্তীতে দেখে দেখে তার একটা অন্য ধরনের স্মৃতিকাতর হয়েছে সে, এবং সেইগুলোই কিন্তু তার পেইন্টিংসে আসে। একটা কথা বলতে চাই, বিপাশা আপু যেখানে আসলে নাটক করা ছেড়েছেন, যে যজ্ঞ ছেড়েছেন, সেখানে কিন্তু আমরা ঠিক সেভাবেই মনে রেখেছি, আবার স্বাগত জানাবো, কিন্তু যদি আসতে চান, আবার যদি কখনো আসেন, আমরা ঠিক সেইভাবে তাকে মনে রেখেছি। বিপাশার আরেকটা জিনিস যেটা, যে ও পরে যখন বললাম যে তোমার তো মানে ইউনিভার্সিটিতে অত লঙ্গার লাইফ, মানে ওই আর্ট ইনস্টিটিউটে বছর পর বছর পরীক্ষা হয় না, রেজাল্ট হয় না, হয়ে যাচ্ছে। তারপরে পরে আমরা বা ম্যাট্রিকের সময় আমরা চিন্তা করেছি তোমার বয়সটা আমরা করে দিই, কমিয়ে দিই, করে দিই। আমার ডেট অফ বার্থ ৭১-এর ২৩শে মার্চ, এইটা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ওর জন্মদিন ১৯৭১, ২৩শে মার্চ, উত্তাল
ঠিকই আছে স্যার। উত্তাল দেশ, ওই সেই সময় তার জন্ম, বলে এইটা একটা বিরাট ব্যাপার, এটা কোনো সময় বদলানো যাবে না। তো সেটাই বললেন যে ফিলিংসটা, যে দেশ সম্পর্কে চিন্তা ভাবনা সব কিছুই, ওইটাই আমাকে ভালো লাগে সবসময়, যে ওই নিষ্ঠা কাজের প্রতি, মানে ফাঁকি দেওয়ার কোনো চেষ্টা নেই কখনো কোনো কাজের প্রতি। যেটা করবে সেটা করবে, মন দিয়ে করবে, যেটা করবে না স্ট্রেট। ও আবার এদিকে খুব মানে স্ট্রেট, এমনি খুব ইন্ট্রোভার্ট, মানে বিপাশা নাতাশা দুজন একবারে অপোজিট। আচ্ছা, নাতাশা একদম সম্পূর্ণ খোলা, ওই হাই। তবে আমি বলি যে সন্তানের মধ্যে যে এই বোধগুলো এটা বাবা মায়ের কাছ থেকেই দুজনের থেকে। সন্তানের ভেতরে যে গ্রথিত হওয়া, এটা আমি বলবো যে হাত ভাই ভাবি তারা ওই রকম না হলে এই বিপাশা নাতাশা এরা এদেরকে পেতাম না। এবং স্যারও তো স্যারের বাবার কাছ থেকে নিয়ে আসছেন, সেটা বললো প্রকৃতি প্রেম থেকে হয়তো সেই ক্রিয়েশনগুলো। এই যে নাতাশা, দেখো নাতাশা তো মানে খুবই ভালো ওইটা করে। জি, ও আমি জোর করে ওকে বোধহয় গোটা 10 নাটক করিয়েছি, ও করবে না নাটক, সে বলেছে একবার, বলেছে, কিন্তু সে অত্যন্ত ভালো অভিনয় করে। ও আলটিমেটলি কি হলো, শি হ্যাজ বিকাম এ বিজনেসম্যান, বিজনেস ওম্যান। সেখানেও ভালো করছে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে সেখানেও সে এত সিরিয়াসলি কাজটা করেছে। সে মাস্টার্স করে এসছে ইংল্যান্ড থেকে মার্কেটিং ম্যানেজমেন্টের উপরে, আর ভালো চাকরি পেয়েছিল ইয়ে মানে কি বলে টেলিকোম্পানিতে, টেলিকোম্পানিতে সব ছেড়ে ছুড়ে দিয়েছে, বুটিকে নেমে গেল, বুটিকে নেমে ব্যবসা, এখন ফ্যাক্টরি আছে তার 50-60 জন লোক কাজ করে, আর আউটলেট তো আছে ইয়েতে বনানীতে। তো রাত দিন পরিশ্রম করে, আমি দেখি তো, বাচ্চা মানুষ করে, দুটো বাচ্চাকে সে, বিপাশাও একই ব্যাপার, বাচ্চার জন্য কিন্তু নাটক ছাড়িয়েছিল প্রথমে, বাচ্চা হয়েছে তারপরে একটা বিরাট গ্যাপ দিয়েছে সে, যে ওদেরকে মানুষ করতে হবে, মানে একটা জায়গা পর্যন্ত নিয়ে যায়, আবার তারপরে করেছে কাজ। এবং নাতাশা এখন ঠিকই দুটো বাচ্চাকে সামলাচ্ছে, আবার তার ব্যবসা চালাচ্ছে। স্যার আপনার ফিলসফি ফলো করছে, আপনি বলেছেন যেটা আনন্দ পাই সেটাতে আসলে কাজ করে। এক্স্যাক্টলি, আনন্দ ছাড়া কোনো উপায় নেই। স্যার আরেকটা জিনিস জানতে চাইবো স্যার, শেষটাই, সেটা হচ্ছে যে when you see your extended family, আপনি যখন আপনার নাতি নাতনিদেরকে দেখেন, তাদের মধ্যে হয়তো আপনি 2 মেয়ের ছায়া দেখতে পান। সবাইকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে, কিন্তু আপনার ফিলসফিটা নিশ্চয়ই আলাদা হবে। কেমন লাগে মানে যখন দেখেন যে আপনার? এটা তো খুবই আনন্দের একটা ব্যাপার, এটা একটা অন্যরকম ফিলিং, এটা এক্সপ্রেস করা মুশকিল। আমার রক্ত, আমি যখন দেখি তারা, আমার রক্ত তাদের মধ্যে, আমার নাতি আমার নাতনি, ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাবা মারা আমাদেরকে কীরকম কনসার্ন থাকতো, নানিরা দাদিরা কীরকম আদর করতো, আমরা ফিল করি আরে তাই তো আজকে আমি নানি দাদির জায়গায় এসছি। বাচ্চাগুলো ওগুলো আসে, মানে বাসায় আসার পরে প্রথম হলো যে জড়িয়ে ধরে এখানে একটা চুমু দেবে, এখানে 2টা ধরে, যেই থাকে যখনই আসে, মানে বিপাশার ছেলে 22 বছর বয়স, প্রথমে এসেই সে কপালে চুমু দিবে, মানে জড়িয়ে ধরে, মানে এই যে এই জিনিসগুলো করে এক্সপ্রেস করতে পারবে না তুমি আনন্দটা। কালকে রাত্রে সেই 12টা-1টা পর্যন্ত আমরা সব ওই আমেরিকা আর বাংলাদেশ সব এক হয়ে গেলাম আর কি। তো সেইটাই, এই যে বিপাশা ঘুমায়নি এখন মধ্যে, দেখো জেগে বসে রয়েছে। মজার একটা ব্যাপার স্যার, আপনি হয়তো জানেন, আমি তারপর জাস্ট অ্যাড করছি একটু উইথ পারমিশন। সেটা হচ্ছে যে সন্তানকে জড়িয়ে ধরার পরে, যখন জড়িয়ে ধরা বন্ধ হয়ে যায়, যখন সে বড় হয়ে যায়, তারপরে কিন্তু একমাত্র আপনি আপনার নাতি নাতনিকে জড়াই ধরতে পারেন, এরপরে মাঝামাঝি কেউ নাই। এটা নিম্নমুখী একটা কথাটা, মানে আসলে চেয়ে সুদের মায়া বেশি, কথাটা বলে এটা আসলে না। এই যে আমাদের এই যে মায়া মমতা অ্যাটাচমেন্টটা, এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা জীবনের এখন অন্য দিকগুলোকে আমরা এমনভাবে নিচ্ছি যার জন্য এগুলো আমাদের থেকে সরে যাচ্ছে বলেই এত কিছু। এইগুলোকে যদি আমরা সত্যি পরিবারকে, আমাদের এই ভালোবাসা মায়া, এগুলোকে যদি আমরা সেই আগের মতো এই যে জড়িয়ে ধরা করে, আমাদের সময় নাই এখন এই ছেলে মেয়েদের কাছাকাছি যাওয়া, তারা আলাদা আমরা আলাদা, বাবা মা, পরিবারগুলো ভাঙতে ভাঙতে এখন কেমন হয়ে গেছে, এত বিচ্ছিন্নতাই আমাদেরকে আসলে এত দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে, এত নিষ্ঠুরতার দিকে নিয়ে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের উদযাপন, স্যারের জন্মদিন। অনেক ভালো ভালো কথা দিয়ে শেষ হবে আমরা জানতাম শুরুটাতে, এবং শেষ হলো তাই। এবং সবাইকে ধন্যবাদ যারা তখন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আমাদের সঙ্গে আবুল হায়াত স্যারের জন্মদিনটি উদযাপন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকবার জন্য।